শান্ত এক শহর, কিন্তু সেই শান্ততার আড়ালেই জন্ম নেয় একের পর এক রহস্যময় খুন। এই খুনগুলোর নেই কোনো পরিচয়, নেই কোনো ক্লু। কেউ জানে না সে কখন আসে, কোথা থেকে আসে, আর কিভাবে আবার অন্ধকারে মিলিয়ে যায়। সে মানুষ নয়, অন্ধকারে যেন একটা ছায়া, যার অস্তিত্ব আছে কিন্তু উপস্থিত কোনো প্রমাণ নেই। এই ভয়ঙ্কর রহস্যের তদন্তে নামে শহরের নামকরা সাংবাদিক সান্দিহা, কিন্তু সত্যের পেছনে ছুটতে গিয়ে সে নিজেই ঢুকে পড়ে এক অন্ধকার খেলায়, যেখানে প্রতিটা সত্যের শেষ ঠিকানা মৃত্যু। প্রশ্ন একটাই, এই সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে সান্ধিয়া কি নিজেই মৃত্যুর খেলায় আটকে যাবে? ভরপুর সাসপেন্স, অপ্রত্যাশিত টুইস্ট আর ভয় ধরানো সাইকোলজিক্যাল থ্রিল নিয়ে আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি চিকাটিলো। গল্পের টুইস্ট জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতে 1990 সালের সময় দেখানো হয়, যেখানে একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। সেখানে একজন ডান্সার ডান্স প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরছিল। তখনই রাতের অন্ধকারে একজন অচেনা মানুষ আসে আর তার উপর আক্রমণ করে এবং তাকে ধর্ষণ করে জানে মেরে ফেলে। এরপর খুনি সেখান থেকে পালিয়ে যায়। এরপর দিন সকালে সে ডান্স গ্রুপের রানী জানতে পারে যে তার বন্ধু লাচ্ছি মারা গেছে। তখনই সে পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করতে চায়, কিন্তু তখন পুলিশ তাকে বলে তোমরা ডান্সাররা টাকার জন্য না জানি কোথায় কোথায় যাও, তাই পুলিশ তার কেসটা নেয়নি। এজন্য রানীর মনে হয় সে ন্যায় বিচার পাচ্ছে না। পরে সে মন খারাপ করে এখান থেকে চলে যায়। কাহিনী বর্তমানে চলে আসে, যেখানে আমরা সান্ধিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন টিভি নিউজ রিপোর্টার। কিন্তু চ্যানেল ওয়ালারা টিআরপির জন্য সেই নিউজে অনেক আজে বাজে কথা অ্যাড করত। সান্ধিয়ার এই জিনিসটা একদম পছন্দ ছিল না, কারণ সে একজন ইমানদার রিপোর্টার ছিল। তাই সে তার চাকরিটা ছেড়ে দেয় এবং তার বন্ধু ববির সাথে পডকাস্ট শুরু করার প্ল্যান বানায়। সেখানে সান্ধিয়ার বয়ফ্রেন্ড আমানও ছিল। কথা শেষ করে সান্ধিয়া আমায়কে বলে যেহেতু কালকে এঙ্গেজমেন্ট, তাই রিং নিয়ে এসো। এরপর দিন সান্ধিয়া এঙ্গেজমেন্টের জন্য রেডি হয়ে তার বয়ফ্রেন্ড আমারের বাড়িতে চলে যায়। এঙ্গেজমেন্টের পর সান্ধিয়া যখন তার বাড়িতে চলে যাচ্ছিল, তখনই সে একটি নিউজ পায়। সে জানতে পারে যে ববিকে সে তার ছোট বোনের মতো মনে করত, তার মার্ডার হয়ে গিয়েছে। এই কথা শুনে সান্ধিয়া তাড়াতাড়ি করে ববিদের বাড়িতে যায়। গিয়ে দেখে সেখানে ববি এবং তার বয়ফ্রেন্ডের লাশ পড়ে আছে। ববির বডিতে চামেলি ফুল রাখা ছিল, আর তার বয়ফ্রেন্ডকে তার মার শাড়ি দিয়ে পেঁচিয়ে মারা হয়েছে। তারপর পুলিশ এসে যখন ইনভেস্টিগেশন করে, তখন তারা কোনো ক্লু খুঁজে পায় না। এটা নিয়ে পুলিশের ওপর অনেক প্রেশার আসতে থাকে। এই কেসের জন্য স্পেশাল অফিসার রাজীব এবং তার অ্যাসিস্ট্যান্ট আরফানকে এই কেসের ইনকোয়ারি করার জন্য অ্যাপয়েন্ট করা হয়। এদিকে সান্ধিয়া তার পডকাস্ট শুরু করে, আর পুলিশকে জানানো ছাড়াই ববির ফ্ল্যাটে গিয়ে ইমাজিনেশন করে সে বলে যে মার্ডার কিভাবে হয়েছে। সে বলে যে ববির মরার পর তার রিং আর চেন মিসিং হয়ে গিয়েছে। এই পডকাস্ট রাজীব আর ইরফান দুইজনই শুনছিল। তখন সান্ধিয়া ডাইরেক্ট রাজীবের সাথে কানেক্ট হয়ে তাকে জিজ্ঞেস করে মার্ডার স্পটে কোনো ক্লু পাওয়া গেছে কিনা। রাজীব বলে ওখানে আমরা কাদামাটির উপর একটি ফুটপ্রিন্ট পাই। তখনই সান্ধিয়া একটি কথা মনে পড়ে যায়। যখন সে এঙ্গেজমেন্টের জন্য যাচ্ছিল, তখন সে বিল্ডিং এর ওয়াচম্যানকে দেখে যে সে তার পা ধুচ্ছিল। তখন তার সন্দেহ হয় যে এটা হয়তো ওয়াচম্যান জুগলু করেছে। তখন রাজীব তার টিমকে নিয়ে জুগলুকে খোঁজে। মার্ডারের পর জুগলু তার ঘরেও যায় না। পরে পুলিশ অনেক কষ্টে জুগলুকে খুঁজে পায়। জুগলু বলে সে কাউকে মারেনি। পুলিশ তার কথায় বিশ্বাসও করে। এজন্য সিনিয়র অফিসার বলে যদি এই কেসে কোনো সাসপেক্ট না থাকে, তাহলে এই কেসটা বন্ধ করে দাও। এরপর দিন সকালে যখন সান্ধিয়া রাজীবের সাথে কথা বলছিল, তখনই জুগলুর বউ আর বাচ্চারা সেখানে আসে। আর কান্না করতে করতে সে বলে আমার হাজবেন্ড কোনো মার্ডার করেনি। সে হয়তো গরিব মানুষ, লোভের বশে হয়তো সে চেন আর কানের দুল নিয়েছে, কিন্তু সে কাউ খুন করতে পারে না। তখন সবাই মনে করে হয়তো এই কেসটা ক্লোজ হয়ে গেছে। তখনই রাতে সান্ধিয়ার কাছে একটি আননোন কল আসে, আর কলার বলে তুমি পডকাস্টে টেকনোলজি ব্যবহার করে ববের মার্ডারের সুন্দর গল্প শুনিয়েছ, কিন্তু তুমি এখনো আমাকে ধরতে পারোনি। তারপর সে বলে সে আজ রাত অন্ধকারে আবারও মার্ডার করবে। আর সান্ধিয়াকে বলে যদি পারো তাহলে আমার নাম বের করে দেখাও। এটি বলে সে ফোন কেটে দেয়। পরে এই কথাটি সান্ধিয়া দ্রুত গিয়ে রাজীবকে বলে। রাজীব আর ইরফান কলকে ট্রেস করে সেখানে গিয়ে দেখে এখানে একটি বৃদ্ধ মহিলা রয়েছে। আসলে কিলার বৃদ্ধ মহিলার ফোন ইউজ করে সান্ধিয়ার সাথে কথা বলেছিল। রাজীব বলে এই সিরিয়াল কিলার অনেক প্ল্যানের সাথে মার্ডারগুলো করছে, আর আগেও সে অনেক মার্ডার করবে। এজন্য তাকে যে কোনো মুহূর্তেই ধরতে হবে।
সান্ধিয়ার কাছে একটি মহিলার কল আসে এবং সে মহিলা বলে, আমার নাম বানি, আমি আপনার সাথে কথা বলতে চাই। তাই সান্ধিয়া তার বয়ফ্রেন্ড আমারকে নিয়ে সে মহিলার সাথে দেখা করতে যায়। বানি বলে, আমার বিয়ে হয়ে গেছে এবং আমার একটি ছেলেও আছে। আমার ছেলে অনেক ছোট। সে বলে, আমি একদিন উপোস করছিলাম এবং আমার স্বামী সুস্থতার জন্য পূজা করছিলাম। যখন সে বাইরে গিয়েছিল তখন একটি মাস্ক পরা ব্যক্তি তার ঘরে ঢুকে গিয়েছিল এবং সে তাকে দর্শন করে চামেলি ফুল পরিয়ে হত্যা করতে নিয়েছিল এবং সে তাকে শোষণ করে চামেলি ফুল পরিয়ে হত্যা করতে নিয়েছিল। তখনই তার বাচ্চা জোরে জোরে চিৎকার করতে লাগে আর কেউ সেখানে এসে পড়ে, যার কারণে সে খুনি ভয় পেয়ে পালিয়ে গেছে। এ কথা শুনে সান্ধিয়া বলে, তো আপনি এই কথা পুলিশকে কেন বলেননি? সে বলে, যখন আমি এ কথা আমার হাজবেন্ডকে বলি তখন সে রাগ করে আমাকে ঘর থেকে বের করে দেয়। তাই সে ভেবেছে তার হাজবেন্ড যেহেতু তার কথা শুনেনি, পুলিশও তার কথা শুনবে না, এজন্য সে আর পুলিশের কাছে যায়নি। পরে সে তার ছেলে বসুকে দেখায়। সে বলে, এখন আমি শুধু আমার ছেলের জন্যই বেঁচে আছি। পুলিশ জানতে পারে ওই এরিয়াতে এমন অনেক কেস হয়েছিল, কিন্তু পুলিশ এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না। এজন্য সান্ধিয়া রাজীবকে ফোন করে এবং 20 বছর ধরে গোধাবাড়ি এলাকায় যে শোষণ চলছিল সেটির কেস ডিটেল ফাইল চায় এবং রাজীব এই কথা শুনে তাকে সেই ডিটেলস দিতে রাজি হয়ে যায়। এরপর দিন সকালে রাজীব তার পরিচিত একজনের মাধ্যমে সব ডিটেলস সে সান্ধিয়াকে দিয়ে দেয়। আর যখন সে ফাইলগুলো সান্ধিয়া পড়তে শুরু করে তখন সে অবাক হয়ে যায়। আর যে মেয়েদের শোষণ হয়েছিল সে মেয়েদের ঘরে গিয়ে ইনকোয়ারি করা শুরু করে। আর লাস্টে সে ললিতা নামের একজন মেয়ের ঘরে গিয়ে পৌঁছায় এবং তার সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু ললিতা সে ইনসিডেন্টের ব্যাপারে কিছু বলতে চায় না। তাই সান্ধিয়া সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ললিতার মামা চক্রবর্তী তার কাছে আসে এবং বলেন, ললিতা আমাকে ফোন দিয়ে সবকিছু বলেছে। এগুলো জিজ্ঞেস করে তাকে আর পুরনো কথা মনে করিও না, এতে করে সে অনেক কষ্ট পায়। সান্ধিয়া যখন বাসায় আসে তখন সে অনেক কিছু বুঝতে পারে। তাই সে দ্রুত করে পডকাস্ট শুরু করে আর বলে, সিরিয়াল কিলার শুধু অন্ধকারই মার্ডার করে, কারণ এই সিরিয়াল কিলার একটা ভীতু। সে অনেক মেয়েদের শোষণ করেছে এবং তাদের মেরে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে থেকে কিছু এখনো বেঁচে আছে। সে বলে, অনেক বছর আগে সেই সিরিয়াল কিলার ললিতা নামের একটি মেয়ের উপর আক্রমণ করে, কিন্তু তখনই সেখানে তার বয়ফ্রেন্ড রাজেশ চলে আসে আর সে তাকেও মেরে ফেলে, যার জন্য তার মনে হয় ললিতাও মারা গেছে। তাই সে ললিতার বডির উপর গাজরা আর ছেলেটির উপর গরুর ঘন্টা পরিয়ে চলে যায় আর সেই খুনি ববিকেও মেরে ফেলেছে। পরদিন এই পডকাস্ট ভাইরাল হয়ে যায়, সব সোশ্যাল মিডিয়াতে কেসটি ব্যাপকভাবে ট্রেন্ড হয়ে যায়। এখন মিডিয়া প্রেশার বাড়ার কারণে ডিআইজি মিডিয়ার সামনে এসে বলে যে এই কেসটা আমরা খুব দ্রুত সলভ করে নিব। তারপর মিডিয়াতে পোস্ট করে বলে, সান্ধিয়ার কথা আমরা শুনেছি, কিন্তু তার কথার কোনো প্রমাণ নেই, হতে পারে সে এখনো ইমাজিনেশন করেই এসব কথা বলছে। এরপর দিন সান্ধিয়া একটি প্রেস মিটিং অ্যারেঞ্জ করে আর ফোন দিয়ে সেখানে ললিতার বাণীকেও আসতে বলে, কিন্তু তারা কেউই সেখানে আসতে রাজি হয় না। তারা বলে, পুরনো কথা নতুন করে তুলে আমরা নিজেদের জীবনকে কেন বরবাদ করব? তাই সেখানে কেউই আসে না। এটি দেখে রিপোর্টার সান্ধিয়ার উপর রাগ করে সেখান থেকে চলে যেতে নেয়। এর মধ্যে হঠাৎ করে প্রথম ভিকটিম লাচ্ছি ও রানী চলে আসে, অর্থাৎ যাকে আমরা প্রথমে মৃত ভেবেছিলাম সেই মেয়েটি। কিলার ভেবেছে সে হয়তো মারা গেছে, কিন্তু সে এখনো জীবিত আছে। মিডিয়ার সামনে এসে বলে যে আমাকে শোষণ করে মেরে ফেলা হয়েছিল, কিন্তু সেই খুনি যখন সেখান থেকে চলে যায় আমার বন্ধু রানী এসে আমাকে দ্রুত হসপিটাল নিয়ে যায় এবং আমায় জীবন বাঁচায়। এ কথা শুনে রিপোর্টার অবাক হয়ে যায় এবং তাকে অনেক প্রশ্ন করে। তখন সে বলে, রানী এ ব্যাপারে রিপোর্ট করার জন্য পুলিশ স্টেশন গিয়েছিল, কিন্তু তখন একটি অফিসার ছিল যে তার সাহায্য করেনি, আর সে এখন এই সময়ে ডিআইজি। আসলে সেই ডিআইজি ওই গ্রামের চিন্নাবাবুকে সাপোর্ট করত, তাই রানীকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তখনই সবাই চিন্তা করতে থাকে যে এই কেসে তাহলে ডিআইজির কোনো হাত আছে। তাই পুলিশ ডিপার্টমেন্ট ডিআইজিকে এক্সাইট করে দেয় আর এই কাজটি হ্যান্ডেল করার জন্য স্পেশাল অফিসার আনন্দিতা এবং তার টিমকে অ্যাপয়েন্ট করে। আর ওই দিনই জঙ্গলে ঘুরতে আসা আশফিন আর তার গার্লফ্রেন্ডকে খুব খারাপভাবে মার্ডার করা হয়। কিলার আশফিনের বডিতে মালা লাগায় এবং তার গার্লফ্রেন্ডের বডিতে ঘুঙুর বেঁধে চলে যায়। এরপর সান্ধিয়া আনন্দিতা এবং তার টিমের সাথে আনঅফিসিয়ালি ভাবে কাজ করতে শুরু করে। তখনই ডিআইজি চলে যেতে দেয়। যাওয়ার আগে সে সান্ধিয়াকে বলে, এই কেস থেকে আমার নাম বাদ পড়ার কারণ তুমি। শুনেছি তুমি নাকি আমার বন্ধুর ছেলে আমানকে বিয়ে করতে যাচ্ছ।
অল দ্য বেস্ট বলে সেখান থেকে সে চলে যায়। তখনই সে চিন্নাবাবুকে বাইরে এসে ফোন দিয়ে বলে, এই কেসটা আমার অব্দি পৌঁছে গেছে, তুমি সাবধানে থেকো, এটা তোমার অব্দি যেন না যায়। চীনা কনফিডেন্স নিয়ে বলে, এটা আমার কাছে আসলে আমি সামলে নেব। এটা বলে সে ফোন কেটে দেয়। তারপর দেখা যায় সান্ধিয়া, আনন্দিতা ও রাজীব কেস নিয়ে কথা বলতে থাকে। তখন সান্ধিয়া বলে, এই মার্ডারগুলো 1990 সাল থেকে হয়ে আসছে, কিন্তু এখনো পুরোপুরি প্রমাণ পাওয়া যায়নি যে এতগুলো খুন আসলে কে করছে। হতে পারে সে একজন শিক্ষিত মানুষ যে অনেক সতর্কতার সাথে মার্ডারগুলো করছে। 1990 সালের দিকে শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম ছিল, এজন্য তাদের এই এরিয়ার ডক্টর, এমপ্লয়ি ও সরকারি কর্মকর্তাদের ডিটেলস চেক করতে হবে। তখনই সেই 20 জন ভিকটিমের পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। পুলিশ যখন সেটি চেক করছিল তখন তারা পুলিশকে বলে, ভিকটিমের স্যাম্পলের সাথে একটি থার্ড পার্সনের ডিএনএ পাওয়া যায়। এ কথা শুনে রাজীব অবাক হয়ে যায় এবং বলে, এত বছর পরে একটি ভালো ক্লু পাওয়া গেছে। তখন তারা এই ডিএনএর সাথে চিন্নাবাবুর ডিএনএ ম্যাচ করতে চায়। তখন রাজীব বলে, চিন্নাবাবু এখন সাধারণ কোনো চেয়ারম্যান নেই, সে রাজনীতির দিক থেকে অনেক উপরে উঠে গেছে, তাই তার থেকে ডিএনএ স্যাম্পল চাইলে সে কখনোই রাজি হবে না। তাই রাজীব আর সান্ধিয়া আনন্দিতাকে না জানিয়ে গোপনে চিন্নাবাবুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সান্ধিয়া তাকে জিজ্ঞেস করে, 1990 সালে আপনার বিরুদ্ধে একটি শোষণ কেস হয়েছিল, আর আমরা এটার ব্যাপারেই জানতে এসেছি। এটা শুনে চিন্নাবাবু বলে, ওটা কোনো শোষণ ছিল না, ওটা অ্যাটেম্প্ট টু শোষণ ছিল, আর এই কেসটা আমার শালী আমার উপর করেছিল। তারপর বলে, রাজনৈতিক উন্নতির জন্য আমি অনেক খারাপ লোকেদের দিয়ে কাজ করিয়েছি, কিন্তু আমি কোনো মহিলার সাথে কোনো খারাপ সম্বন্ধ রাখিনি। তখন সান্ধিয়া সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় চালাকি করে চিন্নাবাবু ওয়াশরুমে ঢুকে সেখান থেকে কিছু জিনিস তুলে নেয় যাতে সে ডিএনএ স্যাম্পল নিতে পারে। এরপর সেগুলো ডিএনএ টেস্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। যখন রিপোর্ট আসে দেখা যায় ভিকটিমের বডি থেকে যে ডিএনএ পাওয়া গিয়েছিল তার সাথে চিন্নাবাবুর ডিএনএ ম্যাচ করে না। এইসব জানার পর আনন্দিতা সান্ধিয়ার উপর রেগে যায় আর বলে, তার অনুমতি ছাড়া তারা সেখানে কেন গিয়েছিল। এরপর সান্ধিয়া ঘরে এসে একা বসে কিছু চিন্তা করতে থাকে। এই সময় সিরিয়াল কিলার তার বাসার সামনে এসে তার গাড়ির ওপর বোমা মেরে দেয়, আর যখন সান্ধিয়া দরজা খুলে বাইরে আসে তখন কিলার দৌড়ে পালায়। সান্ধিয়াও তার পিছু ছুটতে থাকে আর অনেক কষ্টে তাকে ধরে ফেলে। আর এখানেই একটা বড় টুইস্ট থাকে, আসলে মাস্ক খোলার পর দেখা যায় সে আর কেউ না, সে ললিতার ছেলে বসু। আর রাজীব এটি দেখে অবাক হয়ে যায় আর বলে, এসব তাহলে তুমিই করছো। তো বসু বলে, আমি কোনো মার্ডার করিনি, অনেক বছর আগে কেউ আমার মার শোষণ করেছিল, আর আমার বাবা তাকে বোঝার বদলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা সবকিছু ভুলে নতুন জীবন শুরু করেছিলাম, কিন্তু সান্ধিয়া আমার মায়ের কাহিনী পডকাস্টে বলে, যার কারণে আমার মায়ের বদনামি ছড়িয়ে পড়ে। ফলে আমি তাকে এখানে ভয় দেখাতে এসেছিলাম যাতে সে পডকাস্ট বন্ধ করে দেয়। এটি শুনে সান্ধিয়া বলে, আমার উদ্দেশ্য ছিল ভিকটিমদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া, যেহেতু এটার মাধ্যমে অনেকেরই সমস্যা হচ্ছে, তাই সে সিদ্ধান্ত নেয় এই কেস থেকে সে দূরে থাকবে এবং সে পডকাস্ট করাও বন্ধ করে দেয়। এরপর দেখা যায় সে আমারের সাথে বিয়ে করে নেয় এবং তার সাথে সুখে সংসার করতে থাকে। একদিন আমারের মা পদ্মা বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। সবাই এটি দেখে অবাক হয়ে যায় এবং ভাবে এটি কিভাবে হয়ে গেল। তার মৃত্যুর পর একদিন সান্ধিয়া তার শাশুড়ি পদ্মার রুমে গিয়ে তার গিফটগুলো দেখে। অন্যদিকে দেখা যায় পুলিশ 20 বছর ধরে গোধারি অফিসে কর্মরত সকল গভর্নমেন্ট এমপ্লয়িদের লিস্ট বের করে আর সেই মার্ডার লোকেশন অনুযায়ী তদন্ত শুরু করে। তখনই রাজীবের কাছে একটি পুলিশ অফিসারের কল আসে। সে তাকে জিজ্ঞেস করে সে কি হায়দ্রাবাদের সিরিয়াল মার্ডার কেসের ব্যাপারে টিভিতে দেখেছে। তখন সে দেখে এই এলাকাতেও 2000 সালের আশেপাশে মার্ডার হয়েছিল আর সেই কেসেরও কোনো ক্লু পাওয়া যায়নি। সে বলে, আমি সেই কেসের ডিএনএ রিপোর্ট ফাইল আপনাকে পাঠাচ্ছি, আপনি একবার চেক করে নিয়েন। আর ওখানেই দেখা যায় সান্ধিয়া যখন তার শাশুড়ি গিফট খোলে তখন সেখানে ইয়ারিং দেখতে পায়। এগুলো সেই ইয়ারিং যেগুলো ববি তাকে মরার আগে দিয়েছিল। তারপর রাজীব, আনন্দিতা, সান্ধিয়া জেনে যায় সিরিয়াল কিলার আর কেউ না বরং সান্ধিয়ার শ্বশুর রাও। তখন সান্ধিয়া টিফিন নেওয়ার অজুহাত দিয়ে রাওয়ের ঘরে চলে যায়। পরে ওয়াশরুমে গিয়ে ডিএনএ স্যাম্পল নেওয়ার চেষ্টা করে। তখনই রাও এসে পড়ে আর বুঝে যায় সে কি করতে যাচ্ছে। তখন সে সান্ধিয়াকে সামনে এসে বলে, তুমি কি আমার ডিএনএর জন্য ব্রাশ খুঁজছ?
করছো? সে বলে, তুমি কখনো আমাকে পুরোপুরি এক্সপোজ করতে পারবে না। আর এখানেই আমরা জানতে পারি পাদমা জেনে গিয়েছিল তার স্বামী হচ্ছে আসল খুনি। তাই রাও বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে পাদমাকে মেরে ফেলে। সে তখন সান্ধিয়ার উপরও আক্রমণ করে, কিন্তু সান্ধিয়াও পাল্টো আক্রমণ করে। এর ভিতরেই পুলিশ সেখানে পৌঁছে যায় আর রাওকেও ধরে খুব ধোলাই করে। এরপর রাও যা করেছিল সব বলতে শুরু করে। আর এখান থেকে কাহিনী অতীতে চলে যায়। ছোটবেলায় রাও তার মামার বাড়িতে থাকতো, সেখানে সে পড়াশোনা করত। রাওয়ের মামি রাওয়ের অনেক খেয়াল রাখতো। রাওয়ের মামি মেয়েদের পায়ে ঘুঙুর বাঁধা, মুন্ডরাজ ও ভারতনাট্যম শেখাতো। আর রাও যখন তার মামি আর সকল মেয়েদের ভারতনাট্যম করতে দেখতো, তখন সে চিন্তা করত তার মামি অনেক ভালো আর মামিকে তার অনেক ভালো লাগতো। কিন্তু রাও যখন বড় হয়ে গিয়েছিল, তখন তার মামি তাকে বাজেভাবে স্পর্শ করত। রাও তাকে বারবার বারণ করত যে এগুলো ঠিক নয়। তারপর রাও তার মামিকে অনেক ভালো জানতো। কিন্তু একদিন যখন তার মামা ঘরে ছিল না, তখন তার মামি সরাসরি রাওয়ের কাছে আসে আর তার শোষণ করার চেষ্টা করে। ঠিক তখনই রাওয়ের মামা বাড়িতে চলে আসে। আর রাওয়ের মামা যেন তাকে ভুল না বোঝে, তার জন্য সে কান্না শুরু করে আর বলে রাও তার শোষণ করতে চাচ্ছিল। এই কথা শুনে রাওয়ের মামা অনেক রেগে যায় আর পুরো সত্যি না জেনে একটি রশি দিয়ে রাওকে মারা শুরু করে। ফলে রাও রেগে যায় এবং তার মামাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার কারণে তার মামা সেখানেই মারা যায়। এরপর সে তার মামির দিকে তাকায় আর বলে, যে কারণে তুমি এতদিন আমাকে জ্বালিয়েছো, আজ তৈরি আছি তা করার জন্য। এটি বলে সে তার মামির শোষণ করে। এরপর মামির কাছে চামেলি ফুল আর মামার কাছে ঘুঙুর রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে ভালোভাবে পড়াশোনা করে ভালো একটি চাকরি পায়। ওই দিনের পর থেকে রাও কোনো মেয়েকে দেখলেই তার মামির কথা মনে পড়তো, তাই সে তাদের শোষণ করে মেরে ফেলতো। তারপর সে উপস্থিত সকল পুলিশ অফিসারদের বলে যে আমার ডমেন্সিয়া নামের রোগ হয়েছে, তার এই রোগের 3rd স্টেজ চলছে, যার ফলে সে তার অতীত ভুলে গেছে। কিন্তু এই হত্যা সে ভুলতে পারছে না। এটি বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আর তার জেল সাজা হয়। আর যাদের এই কেসের সন্দেহে ধরা হয়েছিল সবাইকে মুক্তি করে দেওয়া হয় আর এই কেসটি এখানেই ক্লোজ করে দেওয়া হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।